are going to keep radical Islamic terrorist. Radical Islamic terrorism. 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 Either you are with us or you are with the terrorists. আজকের বিশ্ব রাজনীতির বেশ বড় একটি প্রভাব হচ্ছে একটি মাত্র শব্দ, টেরোরিজম বা সন্ত্রাসবাদ। এই শব্দটি শুধু সংবাদপত্রের শিরোনাম এমন নয়, বরং এটি জাতিসংঘের বৈঠক, রাষ্ট্রীয় নীতি, রাষ্ট্রের নিরাপত্তা, এমনকি একটি জাতির মর্যাদা এবং অস্তিত্বের মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে। 2001 সালের 11 সেপ্টেম্বরের পর আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশ ঘোষণা করে, ইদার ইউর উইথ আস অর উইথ দ্য টেররিস্ট, তুমি হয় আমাদের সাথে অথবা সন্ত্রাসীদের সাথে। Every nation in every region now has a decision to make. Either you are with us or you are with the terrorists. এই এক লাইনেই বিশ্ব রাজনীতির সমীকরণ নতুন করে লেখা হয়। ওয়ার অন টেরর নামে নতুন এক আগ্রাসী সাম্রাজ্যবাদী বিস্তারের কালো অধ্যায় শুরু হয়। এই ওয়ার অন টেরর এর আড়ালে শুরু হয় সামরিক আগ্রাসন, অর্থনৈতিক লুটপাট এবং নিউ কলোনিয়ালিজমের এক আগ্রাসী সূচনা, যার একমাত্র টার্গেট হচ্ছে মুসলিম উম্মাহ। প্রফেসর খালিদ এ বেইদুন তার বই দ্য নিউ ক্রুসেডার্স, ইসলামোফোবিয়া অ্যান্ড দ্য গ্লোবাল ওয়ার অন মুসলিমসে উল্লেখ করেছেন, ওয়ার অন টেরর বিশ্বব্যাপী কাঠামোগত ইসলামোফোবিয়াকে সহজতর করেছে। কথিত টেরোরিজম বা সন্ত্রাসবাদের নামে আমাদের সামনে আজ যা উপস্থাপন করা হয় তার কতটুকু বাস্তব এবং কতটুকু প্রোপাগান্ডা? টেরোরিজমের সংজ্ঞা নির্ধারণ করার অধিকার কার? কেন আমরা পশ্চিমের বেঁধে দেওয়া সংজ্ঞাটাই মাথা পেতে নেব, যেখানে আজ স্পষ্ট যে তারাই প্রকৃত সন্ত্রাসী? আজকের এই ভিডিওতে আমরা পশ্চিমের দেখিয়ে দেওয়া, নির্ধারণ করে দেওয়া কথিত সন্ত্রাসবাদের কাঠামোর বাইরে গিয়ে এমন কিছু আলোচনা করব যা আমাদের প্রচলিত গতবাঁধা ধারণাগুলোকে চ্যালেঞ্জ করবে ইনশাআল্লাহ। 1. টেরোরিজম, এই সংজ্ঞার মালিকানা কার? বর্তমান বিশ্বের সন্ত্রাসবাদের সংজ্ঞা কে বা কারা ঠিক করে দিচ্ছে? ইউএস, ইউএন, ন্যাটো, ইউরোপ এবং মোটা দাগে ওয়েস্ট অর্থাৎ পশ্চিমা বিশ্ব। এটি বাস্তবতা যে এই সংজ্ঞার মালিক এককভাবে পশ্চিমা শক্তি। লক্ষ্য করুন, আফগান তালিবান 80-র দশকে আমেরিকার কাছে ছিল ফ্রিডম ফাইটার, কারণ তারা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াই করছিল, কিংবা অন্যভাবে বললে আমেরিকার শত্রুর সাথে যুদ্ধে লিপ্ত ছিল। কিন্তু সে একই তালেবান 2001-এর পর হয়ে গেল টেররিস্ট। কারণ হচ্ছে এবার তারা আমেরিকাকেই চ্যালেঞ্জ করে বসেছে। একই তালেবান আমেরিকার স্বার্থ রক্ষা করলে ফ্রিডম ফাইটার, আর আমেরিকাকে চ্যালেঞ্জ করলে টেররিস্ট। এখন আমাদের অবশ্যই এই প্রশ্ন মোকাবেলা করতে হবে, কেন মুসলিম বিশ্ব এই সংজ্ঞা অন্ধভাবে মেনে নেবে? কেন আমরা তাদের দেওয়ার সংজ্ঞাই সবসময় অনুসরণ করে চলব? আমরাই তাদের এই প্রশ্ন করার, চ্যালেঞ্জ করার প্রথম দাবিদার, কারণ তারা আমাদেরকে এই সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে থাকে। It's time to challenge the very definition of so-called terrorism defined by the West. 2. জঙ্গিবাদ সংজ্ঞায়ন, ঔপনিবেশিক রাজনীতি। এডওয়ার্ড সাইদ ওরিয়েন্টালিজমে আলোচনা করেছেন, ওয়েস্ট আমরা এবং তারা, অর্থাৎ আস ভার্সেস দেম। এই বিভাজনের মাধ্যমে তারা পার্থক্য তৈরি করে, ন্যারেটিভ রচনা করে। এই দৃষ্টিভঙ্গির আলোকেই গড়ে ওঠে মিডিয়ার গল্প। মুসলিম, আরব, দক্ষিণ এশীয় এরা নাকি স্বভাবগতভাবেই সহিংস, অনগ্রসর এবং গণতন্ত্র বিরোধী। হলিউডের সিনেমাগুলোতে আরব বা দক্ষিণ এশীয় মুসলিম চরিত্রগুলো যতবার সামনে আসে, সেখানে প্রায়শই দেখা যাবে তারা সন্ত্রাসী বা পিছিয়ে পড়া, অনুন্নত কোনো পুরুষতান্ত্রিক চরিত্রে। তাদের যে কোনো ন্যায্য প্রতিবাদ মিডিয়া ফ্রেমিং করে উগ্রতা এবং সহিংসতা হিসেবে। অপরদিকে রাষ্ট্রীয় আগ্রাসনের বিরুদ্ধে যে কোনো প্রকার প্রতিরোধ, যেমন প্যালেস্টাইনের মুক্তি সংগ্রাম, পশ্চিমা মিডিয়ায় টেরোরিজম নামে চিহ্নিত হয়। কিন্তু একই সময়ে মুদ্রার অপর পিঠের মতো ইসরায়েল কর্তৃক শিশু, নারী বা পুরুষদের হত্যাযজ্ঞকে উপস্থাপন করা হয় সেলফ ডিফেন্স হিসাবে। এই ব্যাপারে আমরা গবেষণামূলক একটি ভিডিও করেছি, সেখান থেকে দেখাচ্ছে। জ্যাক জি শাহিন প্রায় 1000টি হলিউড মুভি বিশ্লেষণ করে দেখিয়েছেন 24% সিনেমা সরাসরি মুসলিম বা আরবদের ভিলেন হিসেবে দেখেছে। মুসলিম চরিত্রের মধ্যে 88% ছিল নেতিবাচক স্টেরিওটাইপ, সন্ত্রাসী, ব্যাকওয়ার্ড, বর্বর ইত্যাদি। শাহিন বলেছেন, For more than a century, Hollywood has vilified Arabs. All aspects of our culture have been distorted in some way.
একইভাবে 2017 সালে ম্যাথিউ অ্যালফোর্ড এবং টম সিক্কার প্রকাশিত গবেষণা ন্যাশনাল সিকিউরিটি সিনেমাতে দেখানো হয়েছে 800টির বেশি মুভি এবং 1000টির বেশি টিভি স্ক্রিপ্ট পেন্টাগন, সিআইএ এবং এফবিআই দ্বারা প্রত্যক্ষভাবে পরিবর্তিত হয়েছে। ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যারা দেখেননি দেখে নিতে পারেন। 3. কাঠামোগত সহিংসতা, সংঘর্ষের রুট কজ। আজ পশ্চিমা বিশ্ব যা কিছু সন্ত্রাসবাদ বা টেরোরিজম হিসেবে দেখাতে চায় তা আসলে কি? এমনই কি হতে পারে এই সন্ত্রাসবাদ আসলে পশ্চিমের নিজের তৈরি? এই ব্যাপারে আলোচনার আগে আমরা একটি টার্ম জেনে নিই, স্ট্রাকচারাল ভায়োলেন্স। নরওয়েজিয়ান সমাজবিজ্ঞানী জোহান গালজং এর ভাষায় স্ট্রাকচারাল ভায়োলেন্স বা কাঠামোগত সহিংসতা হল সেই অদৃশ্য সহিংসতা যা কোনো জনপদের বিশেষ এক জনগণকে সিস্টেমেটিকভাবে শিক্ষা, স্বাস্থ্য, রাজনৈতিক অংশগ্রহণ ও অর্থনৈতিক সুযোগ সুবিধা সহ বিভিন্ন সামাজিক এবং রাষ্ট্রীয় অধিকার, সুরক্ষা ও নিরাপত্তা থেকে বঞ্চিত করে রাখে। সহজ ভাষায় বললে, সমাজ কিংবা রাষ্ট্র পরিচালনা ব্যবস্থাপনার মধ্যেই এমন কিছু রেখে দেওয়া যা অবধারিতভাবেই ভায়োলেন্সের জন্ম দিবে। এর বাস্তব উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি গাজ্জাকে কিংবা দখলকৃত ওয়েস্ট ব্যাংক। জায়নিস্ট ইসরায়েল নিরীহ ফিলিস্তিনিদের উপর দশকের পর দশক ধরে সিস্টেমেটিক ভায়োলেন্সের প্রয়োগ করছে, যার অবধারিত ফল হিসেবে অক্টোবর 7 জন্ম নিয়েছে। কেন তারা এমন স্ট্রাকচারাল ভায়োলেন্স প্রয়োগ করে? এর অনেক কারণ রয়েছে, তবে সহজ ভাষায় এটি ক্ষমতাশীল এলিট বিভিন্ন গোষ্ঠী দলের স্বার্থ আদর্শ রক্ষা করে। যেমন মনে করুন, যতদিন গাজায় যুদ্ধ চলবে ততদিন এই যুদ্ধ থেকে মার্কিন অস্ত্র প্রস্তুতকারী বিভিন্ন কোম্পানি লাভবান হতে থাকবে। কিংবা এভাবে বললেও অতিরঞ্জন হবে না, বাস্তবেই একটা লবি আছে যারা যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রেশার দিতে থাকে। এই সহিংসতাকে সামনে রেখেই জায়নিস্ট ইসরায়েল ফিলিস্তিনের উপরে সমস্ত রকম মানবাধিকার লঙ্ঘনের লাইসেন্স আদায় করে নেয়। 1000 পাউন্ডের বোম্বিং সহ বিলিয়ন্স অফ ডলার মিলিটারি অ্যামিনিশন গাজার নিরীহ জনগণের উপর প্রয়োগ করার বৈধতা পেয়ে যায়, যা স্বাভাবিক অবস্থায় বাস্তবায়ন করা কিছুটা কঠিন। সুতরাং পশ্চিম যা টেরোরিজম হিসেবে দেখায় তা মূলত কনসিকোয়েন্স বা আফটারম্যাথ। আপনি কি আশা করেন দশকের পর দশক ধরে নিরীহ ফিলিস্তিনিদের সাথে অমানবিক সমস্ত রকম জুলুম করা হবে? তাদেরকে নিজ বাসস্থান থেকে উচ্ছেদ করা হবে, বিনা বিচারে কারাগারে আটকে রেখে জুলুম করা হবে, আর এমন কাঠামো থেকে কোনো প্রতিবাদ সহিংসতা জন্ম নেবে না? এটি এমন একটি কমন প্যাটার্ন যা বারবার দেখা যায়। রাষ্ট্রীয় জুলুম বা নিপীড়নের শিকার হয়ে মানুষ আন্দোলনে নামে, প্রতিরোধ গড়ে তোলে, গুলির বদলে পাথর ছুটতে শুরু করে, বোমার বদলে আগুন দেওয়া শুরু করে। আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধ, আমাদের স্বাধীনতা যুদ্ধ, রাবা ম্যাসাকার, আরব স্প্রিং, গাজা ওয়ার, কাশ্মীরের অস্থিরতা কিংবা জুলাই আন্দোলন, সব ক্ষেত্রেই দেখা যায় রাষ্ট্রীয় নিপীড়নের ফলেই জন্ম নিয়েছে প্রতিরোধ আন্দোলনের। আর সেই প্রতিরোধই পশ্চিমের ভাষায় হয়ে ওঠে টেরোরিজম। মূলত এটি হচ্ছে পশ্চিমের স্বার্থ রক্ষার হাতিয়ার। এটি কেবল কোনো কনস্পিরেসি থিওরি নয়, বরং একাডেমিয়া প্রমাণিত। এক্সপোর্টিং ইসলামোফোবিয়া ইন দ্য গ্লোবাল ওয়ার অন টেরর গ্রন্থে খালেদ এ বেইডুন যুক্তি দেন যে ওয়ার অন টেরর পশ্চিমা সরকারগুলোর জন্য একটি অজুহাত ছিল, যার মাধ্যমে তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের নামে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করেছে। 4. রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ, বৈধ সহিংসতার মুখোশ। ইতিহাস এবং বর্তমান থেকে আপনি যদি সত্যিই দেখতে সক্ষম হন, প্রকৃত সন্ত্রাসবাদের মূল আসলে রাষ্ট্র। রাষ্ট্র বা স্টেটের বাইরে যেসব সন্ত্রাসী কার্যক্রম হয় তা পরিসংখ্যান এবং ক্ষয়ক্ষতি বিবেচনায় খুবই সামান্য, এবং এরপরেও নন স্টেট অ্যাক্টরদের মধ্যে অনেক আছে যারা পর্দার আড়ালে স্টেট স্পন্সর্ড। যেমন সাম্প্রতিক একটা উদাহরণ হচ্ছে সুদানের RSF, যা সুদানে জঘন্য গণহত্যা চালিয়ে যাচ্ছে এবং এটিকে স্পন্সর করছে UAE। 2015 সালে বিখ্যাত নিউজ আউটলেট হাফিংটন পোস্টের একটি শিরোনাম ছিল যুগান্তকারী, Nearly 90% of the people killed in the recent drone strikes were not the target। অর্থাৎ ড্রোন হামলায় নিহত ব্যক্তিদের 90%ই আসলে টার্গেট বা লক্ষ্য ছিল না, অর্থাৎ তারা সন্ত্রাসী ছিল না। তাহলে তারা কারা ছিল? তারা ছিল নিরীহ সিভিলিয়ান। এখন আসুন আমরা এই 90%-এর ব্যাপারে কিছু ধারণা নেওয়ার চেষ্টা করি। এই 90%-এর অর্থ বাস্তব দুনিয়ায় কতগুলো মৃতদেহ। আমরা কেবলমাত্র একটি নমুনা থেকে পরিসংখ্যান দেখাচ্ছি। 2004 থেকে 2020 সালের মধ্যে পাকিস্তানে CIA পরিচালিত ড্রোন স্ট্রাইকে নিহত ন্যূনতম সংখ্যা হচ্ছে 2515 জন। আমরা যদি 90% বের করি তাহলে কমপক্ষে 2263 জন নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে কেবলমাত্র ড্রোন স্ট্রাইকে।
শুধুমাত্র পাকিস্তানে, যা কিনা আমেরিকার স্ট্র্যাটেজিক অ্যালাই। এবার অনুমান করে নিন, ইয়েমেন, আফগানিস্তান, সোমালিয়া মিলিয়ে কেবলমাত্র ড্রোন দ্বারা তারা কত নিরীহ মানুষকে হত্যা করেছে। আবারও বলছে, এ কেবলমাত্র ড্রোন হামলার হিসেব। ড্রোন হামলার ফলে পাকিস্তান, আফগানিস্তান, ফিলিস্তিন বা ইয়েমেনে নারী, শিশু, মুসলিম শহীদ হলে সেটা তাদের কাছে স্রেফ কোলাটারাল ড্যামেজ। যদিও তা স্পষ্টতই সন্ত্রাসবাদ, কিন্তু তারা তা কখনোই স্বীকার করবে না। যেমন হাফিংটন পোস্ট স্বীকার করেনি নিহত ব্যক্তিরা নিরীহ সিভিলিয়ান, বরং বলেছে ওয়াই নট দ্য টার্গেট। একইভাবে গুয়ান্তানামো বে, আবু গারিবের বিচার বহির্ভূত আটক, নির্যাতন, আফিয়া সিদ্দিকির অমানবিক বন্দিত্ব, এগুলো তাদের কাছে সন্ত্রাসবাদের কাতারেই পড়ে না। কেননা এগুলোর পেছনে দাঁড়িয়ে আছে পশ্চিমের সরকার ও সেনাবাহিনী। শক্তিশালীরা চাইলেই হত্যা, অপহরণ কিংবা গুম সবকিছুকেই জাতীয় নিরাপত্তার নামে বৈধ করে নিতে পারে। যেমনভাবে হাসিনার ব্যক্তিগত খুনি জিয়াউল নিজের হাতে হাজারের বেশি খুন করেছে। একজন আসামি আছে যার ব্যাপারে আমরা তদন্ত পেয়েছি যে নিজের হাতে মাথায় গুলি করে 1030 জন মানুষকে সে হত্যা করেছে। মূলত এগুলিই হচ্ছে রিয়েল টেরোরিজম। আরও বাস্তবতা হচ্ছে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিষ্পেষিত, নির্যাতিত জনগোষ্ঠীর বেঁচে থাকার প্রতিবাদকেই তারা সন্ত্রাসবাদ হিসেবে পরিচিত করে। এটিকে আপনি প্রেসার কুকারের মতো চিন্তা করতে পারেন। আপনি যখন দশকের পর দশক ধরে নির্যাতন, নিপীড়ন, দখলদারি, আগ্রাসন চালাতে থাকবেন, তখন খুব স্বাভাবিক যে এক পর্যায়ে গিয়ে তা বিস্ফোরিত হবে। পশ্চিম এবং তার আদর্শবাহী সকল অ্যাপারেটাস তখন সেই বিস্ফোরণকে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে চিত্রিত করে। 5. মিডিয়া পক্ষপাত, ন্যারেটিভ অ্যাসিমেট্রি। পশ্চিমে যখন কোনো শ্বেতাঙ্গ বন্দুকধারী গুলি চালায়, তখন তাকে মিডিয়াতে মেন্টালি ইল বা লোন উলফ হিসেবে উপস্থাপন করা হয়। কিন্তু অপরাধী যদি মুসলিম হয়, সঙ্গে সঙ্গে তার সাথে জঙ্গিবাদের লেভেল জুড়ে দেওয়া হয়। গবেষক জ্যাক শাহিনের গবেষণায় উঠে এসেছে 1960-এর দশক থেকে 90% হলিউড চলচ্চিত্রে আরব বা মুসলিমদের ভিলেন হিসেবে উপস্থাপন করা হয়েছে। পেন্টাগনের সহযোগিতায় হলিউড মুভি ন্যাশনাল সিকিউরিটি মানুষের অবচেতন মনেও শত্রুর ছবি স্থায়ী করে দিয়েছে। আর পশ্চিমা মিডিয়াগুলো কোনো বোমা হামলা বা বিস্ফোরণের পর মুসলিমদের নাম খোঁজার জন্য সব ব্যস্ত হয়ে পড়ে। এটিই মূলত ন্যারেটিভ অ্যাসিমেট্রি। মিডিয়া তার নিজের এজেন্ডা স্বার্থমতো সাজায়, কে জঙ্গি হবে আর কে দেশপ্রেমিক হবে। এই ডাবল স্ট্যান্ডার্ড আজ কেবল পশ্চিমের লজ্জা নয়, বরং আমাদের দেশেরও বাস্তবতা। আমাদের দেশেও এই মডেলের প্রতিচ্ছবি আমরা বারবার দেখতে পাই, ইসলামোফোবিক প্রথম আলো কিংবা ডেইলি স্টার কিংবা বাংলা ট্রিবিউনের ক্ষেত্রে। প্রশ্ন হচ্ছে, এগুলো কি কেবল দেখে যাওয়ার জন্যই? আমাদের নিষ্ক্রিয়তাই তাদের সাহস যোগায়। 6. সন্ত্রাস বিরোধী আইন, স্বাধীনতার গলা টিপে ধরা। আমেরিকার প্যাট্রিয়ট অ্যাক্ট, ভারতের ইউএপিএ, বাংলাদেশের অ্যান্টি টেররিজম অ্যাক্ট, নামে ভিন্নতা থাকলেও কাজে সবই এক। নজরদারি, বিচার বহির্ভূত আটক এবং মুসলমানদের প্রথম সন্দেহভাজন করে তোলা, দাড়ি টুপি, ধর্মীয় পোশাক, ইসলামী হুকুম আদর্শ মেনে চলা এবং এমনকি মুসলিম কোনো নামের কারণেই যে কেউ হত্যাযোগ্য, ভয়ঙ্কর জঙ্গি হয়ে উঠতে পারে। এই সমস্ত আইনি কাঠামো গড়ে উঠেছে কথিত নিরাপত্তার নামে, কিন্তু কার্যত তা হয়ে দাঁড়িয়েছে ইসলামোফোবিক স্থাপত্যে। বিমানবন্দরে বেছে বেছে তল্লাশি, মসজিদ সময়ের খুতবা পর্যবেক্ষণ, দাড়ি বা হিজাবকে সন্দেহের চোখে দেখা, সবই রাষ্ট্রীয় কাঠামোর রূপ। বাংলাদেশের বাস্তবতায় এই আন্তর্জাতিক ন্যারেটিভ আমদানি করা হয়েছে প্রায় নকল করার মতো করে। পশ্চিমা দেশগুলো যে ফরম্যাট তৈরি করে দিয়েছে, সে একই ফরম্যাট অনুসরণে চলছে কথিত জঙ্গি নিধন প্রক্রিয়া। সন্দেহের ভিত্তিতে আটক, অদৃশ্য কারাগার এবং জাতীয় নিরাপত্তার অস্পষ্ট সংজ্ঞায়ন, এখানেও তা হুবহু কার্যকর। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ক্ষমতালোভী পাপেট শাসক শ্রেণী পশ্চিমের এই ওয়ার অন টেরর ক্যাম্পেইন এবং সিস্টেমেটিক ইসলামোফোবিয়া প্রোপাগান্ডা একরকম লুফে নিয়েছিল। এমনকি বাংলাদেশের মতো দূরবর্তী মুসলিম অধ্যুষিত দেশেও তা পৌঁছে যায়। বাংলাদেশে শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিম 2008 থেকে 2024 পর্যন্ত এই দুয়ের পরিপূর্ণ সুযোগ নিয়েই পশ্চিমের কাছে নিজেদের ক্ষমতা দখলের বৈধতা আদায় করত। যে কোনো সরকার কাঠামোর সামনে জঙ্গি ছিল একটি কমন এনিমি, এবং ধর্ম বা বিশ্বাসের ভিত্তিতে এই জঙ্গি বা কমন এনিমি হচ্ছে আসলে ইসলাম।
কেবলমাত্র ইসলাম ধর্ম ব্যতীত আর অন্য কোনো ধর্মের সন্ত্রাসীদের জন্য জঙ্গি বা টেরোরিজম টার্ম ব্যবহার করা হয় না, যদিও তারা সমস্ত রকম মানবতা বিরোধী কিংবা গণহত্যার মতো চূড়ান্ত অপরাধ করুক না কেন। এটি হচ্ছে আজকের বিশ্ব ব্যবস্থার, সমাজ এবং সিস্টেমের ডিফল্ট স্ট্যাটাস কো। এই কমন এনিমি ইচ্ছেমতো সাজিয়ে দমনপীড়ন করে তারা তাদের সমস্ত অপকর্ম এবং দুর্বলতা আড়াল করে রাখে। পশ্চিমা মোডলদের থেকে স্বার্থ উদ্ধার করে থাকে, যেমনটি আমরা আগেও বলেছিলাম, স্টেট নিডস এনিমি, ইফ দেয়ার ইজ নান দে উইল ক্রিয়েট ওয়ান। 7. ওয়ার অন টেরর, নতুন ঔপনিবেশিকতা। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ বা ওয়ার অন টেরর শুনতে ন্যায় এবং নৈতিকতার মতো শোনালেও বাস্তবে এটি হয়ে উঠেছে নতুন ঔপনিবেশিকতার কৌশল এবং হাতিয়ার। আফগানিস্তান, ইরাক, লিবিয়া, সিরিয়া, যেখানেই ওয়ার অন টেরর প্রবেশ করেছে সেখানেই রেখে গেছে ধ্বংসস্তূপ, শরণার্থী আর অস্থিতিশীল রাজনীতির এক দীর্ঘস্থায়ী ক্ষত। একসময় ঔপনিবেশিক শক্তি সরাসরি ভূমি দখল করত। এখন তারা সামরিক হস্তক্ষেপ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক পুতুল সরকারের মাধ্যমে নিয়ন্ত্রণ কায়েম করে। ওয়ার অন টেরর এই আগ্রাসনকে বৈধতা প্রদানের ভাষা জুগিয়েছে। মানবাধিকার রক্ষার নামে ড্রোন হামলা, গণহত্যা এবং প্রাকৃতিক সম্পদ লুট এক ধরনের সভ্যতার দায়িত্ব, যা তাদেরকে ঐশ্বরিকভাবে প্রদান করা হয়েছে। আল্লাহ তাআলা এই কথিত মানবতা রক্ষাকারীদের কোমর ফাঁস করে দিয়েছেন। তিনি বলেন, যখন তাদের বলা হয় পৃথিবীতে ফিতনা সৃষ্টি করো না, তারা বলে আমরা তো কেবল সংশোধনকারী। জেনে রাখো, তারাই আসল ফিতনাকারী, কিন্তু তারা তা উপলব্ধি করে না। আজকের বিশ্বে এই আলোচনাটি কোনো কনস্পিরেসি থিওরি নয়, বরং একাডেমিয়া প্রমাণিত প্রতিষ্ঠিত বাস্তবতা। এই ব্যাপারে আমরা পশ্চিমের কন্টেম্পোরারি স্কলারদের থেকে কিছু উদ্ধৃতি দেখাচ্ছি। বিখ্যাত স্কলার নোয়াম চমস্কি তার হেজিমনি অর সার্ভাইভাল, আমেরিকাস কোয়েস্ট ফর গ্লোবাল ডমিনেন্সে বলেছেন, The so-called war on terror is simply another name for the use of state violence to pursue strategic and economic interests. It has nothing to do with ending terrorism and everything to do with extending US global dominance. পশ্চিমের কথিত টেরোরিজম চ্যালেঞ্জ করার জন্য এর চেয়েও পরিষ্কার আর কি হতে পারে। 8. ভয়, রাজনৈতিক পুঁজির নতুন রূপ। ইতিহাসে নানা রকমের মুদ্রা ছিল, সোনা, রূপা, তেল, এমনকি ভোট। কিন্তু 21 শতাব্দীর ক্ষমতার অন্যতম কার্যকরী মুদ্রা হয়ে উঠেছে ভয়। জি, ঠিকই শুনেছেন, ভয়। রাষ্ট্র কেবল নিরাপত্তা দেয় না, বরং একই সাথে এটি ভয়ও তৈরি করে। সন্ত্রাস, অভিবাসী, ধর্মীয় চরমপন্থা, অস্থিতিশীলতা, এই সমস্ত আতঙ্কের বাজার নিয়ন্ত্রণই এখন শাসনের প্রধান কৌশল। ভয়ের এই অর্থনীতিতে নাগরিক একদিকে গ্রাহক এবং অন্যদিকে পণ্যে পরিণত হয়। মিডিয়া রাত দিন জরিপের মতো ভয়ের গ্রাফ দেখায়। আইন শৃঙ্খলা বাহিনী সেই ভয়কে আইনি যুক্তিতে রূপান্তর করে, আর রাজনৈতিক নেতৃত্ব আমাদের জানান দেয় তারা আছে বলেই আমরা বেঁচে আছি। এভাবেই ন্যারেটিভ গড়ে তোলা হয়। যতক্ষণ এই ভয় টিকে থাকে ততক্ষণ স্বাধীনতার বিনিময় সহজ হয়ে যায়। মানুষ নিজেই নজরদারি, সেন্সরশিপ, এমনকি বিচার বহির্ভূত ক্ষমতাকে মেনে নেয়। বাজারে যতদিন ভয়ের এই মুদ্রা চালু থাকবে ততদিন মানুষের প্রকৃত স্বাধীনতা অধরায় রয়ে যাবে। আর এই ভয়ের আড়ালেই, ভয় থেকে নিরাপদ থাকার চেষ্টায় মানুষ একদিন উপলব্ধি করতে পারে তার গলায় আসলে পরাধীনতার শিকল। সে এমনকি বাজারের মূল্য অস্থিরতা নিয়ে কোনো কমেন্ট করলেও গভীর রাতে তার বাড়ির দরজায় কালো জিন এসে হাজির হয়। 9. জঙ্গিবাদ এবং বাংলাদেশ প্রেক্ষাপট। বাংলাদেশে নিরাপত্তার শব্দটি এক ধরনের নীরব ভয় আর অদৃশ্য শৃঙ্খলের নাম। সরকার বদলালেও রাষ্ট্রযন্ত্রের নকশার কোনো পরিবর্তন হয়নি। মিডিয়া, আইন শৃঙ্খলা বাহিনী এবং ক্ষমতাসীন পুতুল প্রশাসন এখনও একই স্ক্রিপ্টে কাজ করে চলেছে। পার্থক্য শুধু নামের। দমননীতির ধরন ও লক্ষ্য এক। ইন্টারিম সরকারের আমলেও রাষ্ট্রের ডিপ স্টেট এবং মিডিয়া সমানভাবে সক্রিয়। তারা ক্যামেরার সামনে সন্ত্রাসের ট্যাগ লাগাচ্ছে, আর ক্যামেরার পেছনে সাজানো অভিযোগের স্ক্রিপ্ট তৈরি হচ্ছে। আর মিডিয়া সেই তালিকাকে এমনভাবে প্রচারণা চালাচ্ছে যেন আদালতের আগেই জনমতের ফাঁসি কার্যকর হয়ে যায়। ইসলামের দাওয়াতি কার্যক্রম কিংবা বুদ্ধিবৃত্তিক আলোচনাকে ঝুঁকি হিসাবে ঘোষণা করা কাকতালীয় কিছু নয়, বরং এটি বৈশ্বিক ওয়ার অন টেরর ন্যারেটিভের স্থানীয় প্রয়োগ।
যেখানে ইসলামপন্থী চিন্তাভাবনাকে নিরাপত্তার জন্য হুমকি হিসেবে তুলে ধরা হয়। শুধু তাই নয়, সমকামিতার মতো বিকৃত বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী নিষিদ্ধ জঘন্য সামাজিক ব্যাধি এবং মানসিক বিকৃতির বিরুদ্ধে যারা কথা বলেন, লেখালেখি করেন, তাদের বিরুদ্ধে খুনের হুমকি দেওয়া হয়, মাথা কেটে ফুটবল খেলার কথা বলা হয় এবং এরপরেও প্রচলিত সিস্টেম তাদের জঙ্গি হিসেবে আইডেন্টিফাই করতে সক্ষম হয় না। তাদের লেন্সে এটি সন্ত্রাসমূলক উস্কানি নয়। তো সেই জন্য আমাদেরকে হত্যা করার জন্য প্রকাশ্যে ঘোষণা দিয়েছে। এই যে দেখেন, এই যে ছবি, এই যে আসিফ মাহতাব, এটা আমার ছবি এবং এটা আসিফ মাহতাব, দুইজনের মাথা কেটে চোখ বের করে বলতেছে যে ফুটবল খেলবে। তাদের লেন্সে এটি সন্ত্রাসমূলক উস্কানি নয়। তারা জঙ্গিবাদ বলতে যা বুঝায় তা হচ্ছে প্রকৃত ইসলাম। আমরা দেখিয়েছি কিভাবে খোলা তরবারি নিয়ে অন্য কোনো ধর্মের কারো নাচানাচি তাদের কাছে উগ্রতা মনে হয় না, কিন্তু কোরবানির জন্য ছুরি ধার দেওয়া মুসলিম তাদের লেন্সে ধরা পড়ে উগ্র হিসাবে। কিভাবে গেরুয়া পতাকা নিয়ে ডিজে পার্টি বা গেরুয়া মিছিল তাদের কাছে হুমকি মনে হয় না, কিন্তু আমাদের ইমানের সাক্ষ্য কালিমার পতাকা তাদের কাছে হুমকি মনে হয়। লিখে নেন, তাদের ভাষায় যা জঙ্গিবাদ তা হচ্ছে আমাদের ইমান, আমাদের ইসলাম। আপনি এও লিখে নেন, এর ব্যতিক্রম কোনো কিছু ভেবে নেওয়ার সুযোগ তারা রাখেনি। তথাকথিত পতাকা নিয়ে যারা হঠাৎ করে ঝটিকা মিছিল করেছে, সেই ধরনের 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। যেমন তাদের মাফিয়া ফাদার বুশ বলেছিল, Either you are with us or you are with the terrorists. 10. উম্মার অস্তিত্ব সংকট। মুসলিম উম্মা আজ এক ব্যতিক্রমী সংকটের মুখোমুখি। আমরাও এই সংকটের বাইরে নই। এই সংকটের মূল কারণ শুধু বাহ্যিক শত্রুতা নয়, বরং নিজেদের মধ্যকার এক ধরনের মানসিক ও সাংস্কৃতিক বন্দিত্ব। যখন মুসলিম জাতি পশ্চিমা শক্তির প্রণীত ধারণা ও মূল্যবোধকে অবচেতনভাবে মেনে নেয়, তখন থেকেই মূলত সে তার নিজের প্রতিরোধের অধিকারটুকু হারিয়ে ফেলে। নিজেদের দিন, নিজেদের পরিচয় হারিয়ে আমরা পশ্চিমের পরিচয় গ্রহণ করেছি। তারা আমাদের বিভাজন করেছে গুড মুসলিম ভার্সেস ব্যাড মুসলিম হিসাবে। র্যান্ড কর্পোরেশনের মতো থিঙ্ক ট্যাঙ্ক প্রণয়ন করেছে সিভিল ডেমোক্রেটিক ইসলাম, যেখানে তারা তাদের পছন্দের মুসলিমদের ইমান আকিদা কেমন হবে তা প্রণয়ন করেছে। তাদের মানদণ্ডে পাশ করা মুসলিম হচ্ছে গুড মুসলিম এবং ফেল করা মুসলিম হচ্ছে ব্যাড মুসলিম। তারা শুধু এ পর্যন্ত এসেই থামেনি, বরং এসব কথিত ব্যাড মুসলিমদের রাষ্ট্র বা স্টেট কিভাবে ট্রিট করবে সেই ফর্মুলেশনও তারা বলে দিয়েছে। সমাজ, রাষ্ট্র সেই পন্থা মেনে নিয়েছে, বাস্তবায়ন করেছে। আমরা তাদের সহযোগিতা করেছি, হয় মেনে নিয়ে কিংবা নীরব থেকে। পশ্চিমা আধিপত্যের স্বাক্ষরিত নতুন বিশ্ব ব্যবস্থাতে নিজেদের পরিচয় ও স্বাতন্ত্র্য হারানোই ছিল উম্মার বিভাজনের মূল। গ্লোবালাইজেশনের নামে যে সাংস্কৃতিক ঔপনিবেশিক রূপ প্রকট হয়েছে, সেখানে মুসলিমদের সমাজের নিজস্ব দৃষ্টিভঙ্গি, জীবনমুখী আদর্শ ও ঐতিহ্যকে ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে। এটি শুধু বহিরাগত দখলের সংস্কৃতি নয়, বরং নিজস্ব আত্মপরিচয় থেকে গঠিত স্বাধীনতার পরাজয়। তাই আজ আমাদের আজকের দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল এই পাশ্চাত্য বন্দিদশা থেকে এক উম্মার দিকে ফিরে আসা। কেবল রাজনৈতিক মুক্তি দিয়ে নয়, বরং সাংস্কৃতিক ও আধ্যাত্মিক পুনর্জাগরণের মধ্য দিয়েই সম্ভব উম্মার পুনর্গঠন, যেখানে কোরআন ও সুন্নাহ হবে আমাদের নেভিগেশন, আর ঐক্যের ভিত্তিতে গড়ে উঠবে ভ্রাতৃত্ব ও ন্যায় বিচারের উপর। 11. সমাধান, ন্যারেটিভের মুক্তি। উম্মার মুক্তির অন্যতম শর্ত হল নিজস্ব ভাষায়, নিজস্ব সংজ্ঞায় পৃথিবীকে দেখা। যতদিন মুসলিম বিশ্ব পশ্চিমা পরিভাষা ধার করে নিজেদের বাস্তবতা ব্যাখ্যা করবে, ততদিন তারা অন্যের কল্পনায় বন্দিত্বের দশায় দিন পার করবে। তাই প্রথম কাজ হল আমাদের রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক ধারণাগুলোকে কোরআন ও সুন্নাহর মানদণ্ডে পুনঃসংজ্ঞায়িত করা। দ্বিতীয়ত, মিডিয়া এবং একাডেমিয়ায় শক্তিশালী কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে হবে, যা পশ্চিমা ভয়ের কল্পকাহিনী নয়, বরং আমাদের ন্যায়ের ইতিহাসের কথা বলবে, যা মুসলমানদের সন্দেহভাজন নয়, বরং নৈতিক দিশারি হিসেবে তুলে ধরবে। একই সাথে আমাদের ইমান, ইসলাম এবং উম্মাহ হিসেবে আমাদের উপর যে কোনো রকম আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। তৃতীয়ত, এই রাজনৈতিক এবং সাংস্কৃতিক ঐক্যের ভিত্তিতে পুনর্গঠন অপরিহার্য। একে অপরের ভিন্নতাকে মেনে নিয়ে কিন্তু যৌথ লক্ষ্যকে সামনে রেখে উম্মাহকে সংগঠিত করা ছাড়া কোনো বিকল্প নেই। পশ্চিমের ভয়, রাজনীতির ফাঁদ থেকে জনগণকে মুক্ত করতে হবে। ভয় ভেঙে সাহসের রাজনীতি গড়ে তোলাই আমাদের ভবিষ্যৎ বিজয়ের পূর্বশর্ত।
সবশেষে আমরা একটি মেসেজ দিয়ে শেষ করতে চাই। হাসিনা আমলে বিভিন্ন গুম, খুন এবং নির্যাতনের সব ঘটনা আজ আমাদের সামনে স্পষ্ট হচ্ছে। তাদের এই সমস্ত অপকর্মের জন্য তারা যে একক বিষয়টিকে মূলনীতি হিসেবে গ্রহণ করেছিল তা ছিল ইসলাম বিদ্বেষ। তাদের টার্গেট ছিল ইসলাম। জি, ইসলাম। আপনি ইসলাম ভালোবাসেন, কেবলমাত্র এটি আপনাকে গুম, খুন এবং নির্যাতন করার জন্য যথেষ্ট ছিল। পুরো রাষ্ট্রযন্ত্র আপনার পেছনে ব্যস্ত হয়ে আপনাকে জঙ্গি সাজিয়ে আপনাকে হত্যা করার মিশনে নেমে যেত। শুধু আপনিই কেন, তারা তো এমনকি আপনার স্ত্রী কিংবা নিষ্পাপ বাচ্চাদেরও ছাড় দিত না। লক্ষ্য করুন, হাসিনা চলে গেছে, তারা কিছুদিন এদিক সেদিক তাকিয়ে আমাদের পর্যবেক্ষণ করেছে। তারা দেখেছে আমরা এখনো আমাদের পরিচয় খুঁজে পাইনি, এখনো আমরা আমাদের পরিচয়ের জন্য আদর্শিক ভিত্তি খুঁজে পাওয়ার জন্য পশ্চিমের দিকেই তাকিয়ে থাকে। তাদের এজেন্ডাগুলোই নিজের মাথায় বয়ে বেড়ায়। এমন দেখার পরে তারা আবার আত্মবিশ্বাস ফিরে পেয়েছে, আবারও বেরিয়ে এসেছে সেই আগের চেহারায়। আবারও তারা দুঃসাহস দেখাচ্ছে জঙ্গি নাটকের। আমরা তাহলে আপনাদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছে, আপনি চোখ খুলে বাস্তবে ফিরে আসতে আর কত সময় নেবেন? কিংবা এও প্রশ্ন রেখে যাচ্ছে, এরপরেও আর কোন বিষয়টি আপনার কাছে স্পষ্ট নয়?